বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এসেছি, তোমরা যারা এইচএসসি ক্লাসে ব্যবসায় শিক্ষা বিভাগ কিংবা বিএম শাখায় পড়ালেখা করছো, কিংবা তোমরা যারা এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করে গিয়ে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং কিংবা ফিনান্স ব্যাংকিং অনার্স করছো, তাদের জন্য একটি কমন প্রশ্ন, তা হচ্ছে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিংবা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নামে পরিচিত এই অঙ্কটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এটা একটি বিশাল অঙ্ক। এই অঙ্কটি আসলে একটি ক্লাসের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমরা ধারাবাহিকভাবে ছোট ছোট করে এই অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরব। তারই প্রথম পর্বে আজকে তোমাদের সামনে আমি এসেছি এই অঙ্কটি নিয়ে। তা হচ্ছে এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে বিষয়টি বের করতে হয় তা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ বা নিট সেবা আয়ের পরিমাণ। তোমরা জানো যে ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে পিওর ব্যবসা প্রতিষ্ঠান। সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের আয় সেবা দিয়ে হয়ে থাকে, আর পিওর ব্যবসা প্রতিষ্ঠানের আয় তোমার পণ্য বিক্রির মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট সেবা আয় বা নিট বিক্রয়ের পরিমাণ বা পরিচালন আয়, ইংরেজিতে যাকে বলা হয় অপারেটিং ইনকাম, এইটা আমরা কিভাবে বের করব সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে দেখো দুটো অংশে ভাগ করেছি। এক অংশে লিখেছি যে নিট সেবা আয় বের করার অংশ, আরেকটিতে লিখেছি যে নিট বিক্রয় বা পরিচালন আয় আমরা কিভাবে বের করব। আমরা সর্বপ্রথম সেবামূলক প্রতিষ্ঠানের আয় কিভাবে বের করব সেইটা আমরা বোর্ডে তুলে ধরছি। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে একটি রেওয়া মিল দেওয়া থাকবে, রেওয়া মিলের নিচে প্রয়োজনীয় সমন্বয় দেওয়া থাকবে। আমাদেরকে রেওয়া মিলে মূলত দুইটি বিষয় দেওয়া থাকে, একটি হচ্ছে সেবা আয়ের পরিমাণ কত, এরপরে আরেকটি বিষয় দেওয়া থাকে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ কত। এই সেবা আয় মানে হলো যে সেবা দিয়েছি আমি, গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছি অথবা এখনো পাইনি, অর্থাৎ মোট সেবা আয়ের পরিমাণ কত সেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আরেকটি হচ্ছে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় মানে হলো সেবা না দিয়ে যদি গ্রাহকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া হয় সেটাকে বলা হয় অনুপার্জিত সেবা আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো সর্বপ্রথম আমাদেরকে অঙ্কের ক্ষেত্রে খুঁজে বের করতে হবে রেওয়া মিলের সেবা আয়ের পরিমাণ কত দেওয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে রেওয়া মিলের সেবা আয়ের পরিমাণ দেওয়া আছে, দেখো 20,000 টাকা আমরা এখানে লিখেছি, সেবা আয় 20,000 টাকা। এরপরে আরেকটি তথ্যে বলা হয়েছে যে অনুপার্জিত সেবা আয়ের 3,000 টাকা অর্জিত হয়েছে। এইটা মূলত সমন্বয় বলেছে যে অনুপার্জিত সেবা আয়ের 3,000 টাকা অর্জিত হয়েছে। যদি অনুপার্জিত সেবা আয়ের টাকা অর্জিত হয় তাহলে সেই টাকা তোমাকে এই সেবা আয়ের সাথে যোগ করে নিতে হবে, কারণ অনুপার্জিত সেবা আয় ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায়, কারণ সেবা না দিয়ে আমি তার কাছ থেকে টাকা নিয়ে রেখেছি, এখন আমি যেহেতু সেবা দিয়ে দিলাম তারে এই অনুপার্জিত টাকা এখন অর্জিত হয়ে যাবে এবং সেবা আয়ের সাথে সেটা যোগ করে দিতে হবে। অনুপার্জিত সেবা আয় 3,000 টাকা আমরা যোগ করে দিলাম। এরপরে সমন্বয় আরেকটি তথ্যে বলেছে 2,000 টাকার সেবা দেওয়া হয়েছে কিন্তু লেখা হয়নি বা হিসাবভুক্ত হয়নি। যদি এরকম কোনো তথ্য সমন্বয় দেওয়া থাকে তাহলে সেটা আমাদেরকে যোগ করে নিতে হবে। এখানে বলছে যে অলিখিত সেবা আয় 2,000 টাকা, আমরা 23,000 এর সাথে 2,000 যোগ করে হলো 25,000 টাকা আমরা লিখেছি। এরপরে সমন্বয়ে আরেকটি তথ্য দেওয়া থাকে, বলে থাকে যে অনুপার্জিত হয়েছে 1,000 টাকা কিংবা 2,000 টাকা, একটা টাকার পরিমাণ বলে দেয়। যদি অনুপার্জিত হয়েছে বলে তাহলে সেইটা আমাদেরকে এই টাকা থেকে বাদ দিতে হবে। আমরা অনুপার্জিত 1,000 টাকা এই সমন্বয় বলে দিয়েছে, সেজন্য আমরা এখানে 25,000 থেকে 1,000 টাকা বাদ দিলে হবে 24,000 টাকা। এই যে 24,000 টাকা বের হলো, এই 24,000 টাকাই মূলত এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিট সেবা আয়। আমি আবার বলি, এই 24,000 টাকাই হলো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিট সেবা আয়। এরপরে যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানে আরো আনুষঙ্গিক কিছু আয় থেকে থাকে তাহলে সেইগুলোকে আমরা যদি এই 24,000 টাকার সাথে যোগ করে নেই তাহলে বের হবে মোট সেবা আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলি, এই নিট সেবা আয়ের সাথে যদি আরো অন্যান্য সেবা আয় থেকে থাকে তাহলে সেগুলো যোগ করে নিলে এখানে
হবে মোট সেবা আয়। এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিট সেবা আয় 24,000 টাকা হয়েছে, অন্যান্য সেবা আয় রয়েছে 3,000 টাকা। তাহলে আমরা এটা যোগ করে নিলে মোট বের হবে 27,000 টাকা। এই 27,000 টাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিট সেবা আয়। সকল অঙ্কের ক্ষেত্রে সকল তথ্য নাও দেওয়া থাকতে পারে, যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্য দিয়েই তোমাকে এভাবে নিট সেবা আয়ের পরিমাণ বের করতে হবে। তোমাদের সৃজনশীল প্রশ্নে এভাবে বলে যে নিট সেবা আয়ের পরিমাণ বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এসো আমরা যদি পিওর ব্যবসা প্রতিষ্ঠানের নিট বিক্রয়ের পরিমাণ বা পরিচালন ইনকামের পরিমাণ বের করি, তাহলে কিভাবে বের করব দেখো। একইভাবে এখানে রেওয়া মিল দেওয়া থাকবে, নিচে সমন্বয় দেওয়া থাকবে। দেখো সমন্বয়ে যেহেতু পিওর ব্যবসা প্রতিষ্ঠানের মূল আয়ের জায়গা হচ্ছে বিক্রয়, এই রেওয়া মিলে তোমার এই বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকবে। আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা। এরপরে আমরা একটা যোগ চিহ্ন দিয়ে লিখেছি, দেখো অলিখিত বিক্রয়। সমন্বয় বলেছে যে 5,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তা হিসাবভুক্ত হয়নি বা লেখা হয়নি। যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে সেটা আমাদেরকে বিক্রয়ের সাথে যোগ করে নিতে হবে। আমরা এই বিক্রি 50,000 এর সাথে এই অলিখিত বিক্রয় 5,000 টাকা যোগ করলে হবে 55,000 টাকা। এরপরে এসো আমরা এরপরে অন্তর্ভুক্ত পণ্য বিতরণ। অন্তর্ভুক্ত পণ্য বিতরণ মানে হলো যে যে বিক্রিটা এখানে দেওয়া আছে, বিক্রির মধ্যে কিছু পণ্য বিতরণের টাকা রয়েছে, যেটা আমাদেরকে বিক্রয় হিসেবে হিসাবভুক্ত করা যাবে না, কারণ পণ্য বিতরণ করা হয়ে থাকে মূলত বিজ্ঞাপনের জন্য। সেইটা আমাদেরকে এই বিক্রয় থেকে বাদ দিতে হবে। এখানে বলছে যে অন্তর্ভুক্ত পণ্য বিতরণ 1,000 টাকা, মানে এই বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে 1,000 টাকার পণ্য। এই জন্য আমরা এই মোট বিক্রয় থেকে 55,000 থেকে 1,000 টাকা বিয়োগ করে আমরা পেলাম 54,000 টাকা। এরপরে তোমার রেওয়া মিলে অনেক সময় বলে যে বিক্রয় ফেরত, অর্থাৎ পণ্য বিক্রি করেছিলাম সেখান থেকে ফেরত এসেছে, তাহলে এই বিক্রয় ফেরতটি আমাদেরকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। এখানে বলছে 2,000 টাকার পণ্য ফেরত, এই জন্য আমরা 54,000 থেকে 2,000 বাদ দিলে হবে 52,000 টাকা। এটা আমরা এখানে লিখেছি। এরপরে আমরা দেখো লিখেছি কি বিক্রয় বাট্টা 500 টাকা। বিক্রয় বাট্টা যদি অঙ্কে দেওয়া থাকে বা রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে সেটা আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেখো 52,000 থেকে 500 টাকা বাদ দিয়ে হয়েছে 51,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি বিক্রয়ের ক্ষেত্রে এই তথ্যগুলোই দেওয়া থাকে। এরপরে আরেকটি তথ্য অঙ্কে বলে, তা হচ্ছে যে ভ্যাট ধার্য করা হয়েছে 15%, অর্থাৎ ভ্যাটের ব্যাপারে যদি বলে তাহলে দুইভাবে ভ্যাটের কথা বলতে পারে। একটি হচ্ছে যে পণ্য বিক্রয় বা পণ্য ক্রয় ভ্যাট সহ এত টাকা যদি বলে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিক্রয়টা সর্বশেষ বের হলো 51,500 টাকা, সেই 51,500 টাকাকে তোমার 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে যেই টাকাটি আসবে সেইটা হবে ভ্যাটের টাকা। এই ভ্যাটের টাকাটি আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। আমি আবার বলি, যদি অঙ্কে বলে যে পণ্য বিক্রয় ভ্যাট সহ, তাহলে আমার যে বিক্রয়টি সর্বশেষ বের হবে সেই বিক্রয়কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে তাহলে আমাদের ভ্যাটের টাকার পরিমাণ বের হবে, সেই ভ্যাটের টাকা আমাদেরকে বাদ দিতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট শেষে গিয়ে বিক্রি হয়েছে 51,500 টাকা অরিজিনালি বিক্রয়। এই অরিজিনালি 51,500 কে আমাদেরকে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ভ্যাটের পরিমাণ বের হচ্ছে 6,717 টাকা। এখন আমাকে এই 51,500 টাকা থেকে 6,717 টাকা বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা টাকা পাবো 44,783 টাকা। এই যে 44,783 টাকা বের হলো, এটাই মূলত নিট বিক্রয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নিট বিক্রয় মানে হলো যে একটি নির্দিষ্ট সময় শেষে গোটা মাস ধরে বা গোটা সময় ধরে যে বিক্রি হয়েছে, আবার সে বিক্রিত পণ্য অনেক সময় ফেরত দেওয়া হয়েছে বা বিক্রয় বাট্টা ধার্য হয়েছে, এই যে আবার কিছু হিসাব বাদ পড়ে গিয়েছে, লেখা হয়নি, আবার ভ্যাটের টাকার হিসাব করা হয়নি, সেই সবগুলো যোগ বিয়োগ করে অবশিষ্টে যেটা থেকে যাবে সেটাকে বলা হবে নিট বিক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই দুটি বিষয় বুঝতে পেরেছো। একটি হচ্ছে নিট সেবা আয় কিভাবে বের করবে, আরেকটি হচ্ছে নিট বিক্রয় বা পরিচালন আয় কিভাবে বের করবে।
পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে যেটা তুলে ধরবো তা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা নেট ক্রয়ের পরিমাণ তুমি কিভাবে বের করবে, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।